অভিষেক ব্যানার্জি বলুন তো একটা মুভমেন্ট করে উঠে এসছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি না। নেগেটিভ আন্দোলন করুক, পজিটিভ আন্দোলন করুক, বামপন্থীর বিরুদ্ধে লড়াই করে উঠে এসছে। কথার কথা বলছি। অভিষেক ব্যানার্জির ব্যাকগ্রাউন্ড কি বলেন তো রাজনীতিতে? অভিষেক ব্যানার্জিদের মতো ছেলেরা আসুক রাজনীতিতে। সে ডানপন্থী করতে পারে। কিন্তু আজকে দাঁড়িয়ে তার ব্যাকগ্রাউন্ডটা কি তৈরি করলো? পুরো গোলাপ বিছানো বাগিচাতে হচ্ছে যে হেঁটে রাজনীতিটা করছে। ডোমকলের একটা রাজনীতির মধ্যে বিভিন্ন সময় একটা হিংসাও ছড়িয়েছে, যে বহু মানুষের খুন হয়েছে, পঞ্চায়েত নির্বাচনে বহু অশান্তি হয়েছে, গন্ডগোল হয়েছে। এই কালচারটা শেষ কি করে হবে? দেখুন, আসলে ডোমকলের সিপিআইএম প্রার্থী মুস্তাফিজুর রহমান বর্তমানে অভিষেক ভাইকে দেওয়া পরামর্শের জন্য খুব এখন বিখ্যাত হয়ে গেছেন, মানে বিখ্যাত মানে মিডিয়ার চর্চায় রয়েছেন। আচ্ছা, আপনার কাছে এই ইনফরমেশনটা কে দিল যে অভিষেক ব্যানার্জি বিজেপি জয়েন করতে পারে? না, না, মানে আপনি বললেনই বা কেন? ওর তো অপশন নেই তো। আমি তো রাজনীতিটা তো একবারই মানে ছোট থেকে করছি তো। হুম। আমার ছাত্র রাজনীতি করেছি প্রায় 14-15 বছর, এবং রাজ্যের ভাইস প্রেসিডেন্ট ছিলাম আমি। ও তো আমার থেকে ছোট ছেলে, তো এটা তো ঘটনা। 7 বছরের ছোট, মানে ওর এখনো, আমি বলছি যে রাজনীতির পরিপক্কতা নাই। এখনো বলছি আপনাকে যে ও পুরো গোলাপ বিছানো বাগিচাতে হতো যে হেঁটে রাজনীতিটা করছে। অভিষেক ব্যানার্জি বলুন তো একটা মুভমেন্ট করে উঠে এসছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি না। নেগেটিভ আন্দোলন করুক, পজিটিভ আন্দোলন করুক, বামপন্থীর বিরুদ্ধে লড়াই করে উঠে এসছে। কথার কথা বলছি। অভিষেক ব্যানার্জির ব্যাকগ্রাউন্ড কি বলেন তো রাজনীতিতে? কি করেছে রাজনীতিতে? কিন্তু কেউ যদি নিজের পরিবারের একজন মানুষের রাজনীতির সুবাদে হুম। রাজনীতিতে এসে একটা পপুলারিটি কিংবা একটা পজিশন পায়, তাতে বামপন্থীদের আপত্তি থাকার না, না, কারণ কি? আমাদের আপত্তি নেই। অভিষেক ব্যানার্জিদের মতো ছেলেরা আসুক রাজনীতিতে, অবশ্যই আসুক। আমরা চাই সে ডানপন্থী করতে পারে। কিন্তু আজকে দাঁড়িয়ে তার ব্যাকগ্রাউন্ডটা কি তৈরি করলো এই কবছরের মধ্যে? তার হচ্ছে যে, সবাইকে এক প্রসেস দিয়ে আসতে হবে কেন? বিভিন্ন আমি পদ্ধতিতে প্রসেসের থাকে। বলছি না, আসার পরও তো তার হচ্ছে যে যে কাজগুলো আজকে শুনতে পাওয়া যাচ্ছে, বা এটা ঘটনা যে যতগুলো দুর্নীতিতেও হাত পাকিয়েছে, হুম। এবং হচ্ছে যে যা তার বিলাস বৈভব, রাজনীতি করতে পারে। আমি বলছি যে আপনি মমতা ব্যানার্জির প্রথম রাজনীতি থেকে মুখ্যমন্ত্রী হওয়ার আগে পর্যন্ত লাইফস্টাইল দেখুন তো। কথার কথা বলছি আপনি। আর আজকে অভিষেক ব্যানার্জি কোথায় কি করছে? আপনি মুখ্যমন্ত্রী হওয়ার পর হরিশ্চন্দ্র স্ট্রিটের এই যে জমির যা আছে, সবগুলোকে দখল করেছে। আজকে গোটা সরকারে আসার পরে নীল সাদা রঙের কারবারগুলো যেগুলো হয়েছে, এ মানুষ জানে তো, সব সব জানে। তাহলে একটা ছেলে, আমরা ধরেন এখন রাজনীতির ছাত্র, পরিষ্কার কথা বলছি। আমি যদি শুরুতেই এই ধরনের দুর্নীতির সাথে আমার নাম জড়াই, হুম। বালি, কয়লা, পাথর, পাথর খাদান, আপনার হচ্ছে যে এসএসসি, টেট, সমস্ত কিছু দুর্নীতিতে আমার নাম জড়িয়ে যাচ্ছে। তো একটা আপনার 37-38 বছরের ছেলের, তার রাজনীতি ভবিষ্যৎ কি তাহলে? সে যদি মেন ক্ষমতাতে আসে, ধরলেন মুখ্যমন্ত্রী হয়, গোটা রাজ্যকে বেঁচে দিবে তো। গোটা রাজ্যটাকে বেঁচে দিবে। এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের হিসাবে আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি, বা রাজ্য দরকার নেই, আমি আপনার জেলার হিসাবে বলছি, কংগ্রেসকে কি আপনারা প্রতিদ্বন্দ্বী হিসাবে ধরছেন? বিকজ এই যে ফ্রেন্ডলি ফাইট, এটা কি আদৌ হয়? না, ফ্রেন্ডলি ফাইট তো মুর্শিদাবাদে হচ্ছে না। কংগ্রেস, আমরা শুধুমাত্র অধীর চৌধুরীর ওইখানে প্রার্থী দিইনি। বাকি সব জায়গাতে আমাদের ত্রিমুখী ফাইট হচ্ছে। এখানে ত্রিমুখী হচ্ছে, কোথাও চতুর্মুখী হচ্ছে। এই মুর্শিদাবাদ জেলাতেও হচ্ছে, মালদাতেও হচ্ছে। আমরা তো কোথাও ফ্রেন্ডলি ফাইট হচ্ছে না। সেখানে দাঁড়িয়ে কংগ্রেস কিছু জায়গাতে ভালো ফলাফল করবে মুর্শিদাবাদে, এবার আমরা কিছু জায়গাতে ভালো ফলাফল করব। তৃণমূলের অবস্থা খারাপ, এটুকু আপনাকে বলতে পারি। মুর্শিদাবাদ জেলার মানুষ আর তৃণমূলকে মেনে নিতে পারছে না। জেলা থেকে আপনাদের এক্সপেকটেশন কি কটা সিট হতে পারে, মানে অ্যাপ্রক্স? আমি অ্যাপ্রক্স তো মানে ওইভাবে তো জ্যোতিষ মোটামুটি চর্চা তো করা হচ্ছে যে সম্ভব না। আপনার মুর্শিদাবাদ জেলা থেকে আমরা আশাই করছি প্রায় 7-8টা সিট তো অবশ্যই জিতবো। হুম। মানে জেতার জায়গাতে আমরা আছি। বাকিগুলোতে ফাইট হবে, লড়াই যেখানে হবে। আমরা বসে রয়েছি, সেইখানের এই ডোমকলের একজন বড় নাম হচ্ছে আনিসুর রহমান। আনিসুদ্দার, আমি শুনলাম শরীর খারাপ। আপনার ওনার সাথে কাজের অভিজ্ঞতা কিরকম, বা ওনাকে নিয়ে আমি আপনার আসলে এর এক্সপিরিয়েন্স? আগেও আমি আমাদের লোকাল চ্যানেলগুলোতে বলেছি, ডোমকলে রাজনৈতিক প্রতিষ্ঠা দিয়েছে আমাকে আনিসুদ্দা। কারণ আমি তখন ছাত্র রাজনীতি করি, জেলাতে আছি 14 সালে আমাকে বলল যে তুমি ডোমকলের ছেলে, ডোমকলেই তো আমাদের কাজের অনেক ক্ষেত্র, হুম। জেলাতে রাজনীতি করে মানে জেলাতে থেকে কি করবা, ডোমকলে চলো। তারপরে আনিসুদ্দা জেলাতে আলোচনা করলো। তারপরে সেই বছরই আমাদের 14 সালে ইলেকশন হলো, লোকসভা ইলেকশন।
ইলেকশনে আমাদের এখানে ডোমকলে খুবই খারাপ ফল হয়েছিল ডোমকল বিধানসভাতে, কিন্তু আমাদের প্রার্থী জিতেছিল। তো তারপরে আমাকে জেলা থেকে এখানে নিয়ে আসা হলো, এনে তারপরে জোনাল সম্মেলন ছিল, জোনাল সম্মেলন থেকে আমাকে জোনাল সেক্রেটারি করে। এবং আমি ডোমকলের ছেলে, কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ করার পর যেহেতু বেলডাঙ্গা কলেজ, আমার বেলডাঙ্গা ইউনিভার্সিটি কল্যাণী অনার্স নিয়ে পড়ার পর বাইরে দীর্ঘদিন তারপরে ছাত্র রাজনীতিতে যুক্ত, বাইরে থাকার ফলে তারপরে আনিসুদ্দা আমাকে এখানে নিয়ে আসলো। নিয়ে এসে জোনাল সেক্রেটারি করার পর একবারে হাত ধরে যাকে বলে, মানে আমি তো তখন ডোমকল চিনি না, আর হুম ডোমকলের হুম রাজনীতি মানে বুঝতে পারছেন, মানে এখানে তো আমি ওখানে আসতাম। প্রতিদিন হচ্ছে যে মানে রাজনীতির কখন কোন জায়গাতে, আর নির্বাচন আসলে তো সেটা আরো টাফ। হুম যা বলে আনিসুদ্দা কোথায় যেতে হবে, কার কাছে যেতে হবে, কোন মানুষগুলো করতে হবে, এইভাবে আমাকে পুরো রাজনীতিতে প্রতিষ্ঠা করেছে ডোমকলে আনিসুর রহমান। দাদা একটা বিষয় আমার কাছে খুব মানে জানার আছে, সেটা হচ্ছে যে এই যে ধরো আমরা যারা বাইরে থেকে যখন রাজনীতি অবজার্ভ করি, খবরগুলো দেখি, ডোমকলের একটা রাজনীতির মধ্যে বিভিন্ন সময় একটা হিংসাও ছড়িয়েছে, যে বহু মানুষের খুন হয়েছে, পঞ্চায়েত নির্বাচনে বহু অশান্তি হয়েছে, গন্ডগোল হয়েছে। এই কালচারটা শেষ কি করে হবে? না, অনেকটাই কমেছে, এটা অস্বীকার করব না আমি। আসলে একটা সময় আপনাকে ডোমকল যে কোনো এলাকা সম্পর্কে আলোচনা করতে গেলে তার ইতিহাসটা তো জানতে হবে। আমাদের জেলার মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া ব্লক হচ্ছে ডোমকল ছিল একটা সময়, শিক্ষা দীক্ষা, স্কুল। যার ফলে আর একটা জিনিস হচ্ছে যে এটা বর্ডার এরিয়া। হুম বর্ডার এরিয়ার একটা সব থেকে বড় সমস্যা সেই সময় থেকে এখনো সেটা সমস্যা, যেটা হচ্ছে যে একটা এর ব্যবসা চলে। আপনি চান বা না চান, এখানকার কর্মসংস্থান তো সেইভাবে হয়নি। যার ফলে এই যে আহ, 2 নম্বরই যে ব্যবসাটা, মানে যেটা পাচার চক্র, সেটা হচ্ছে যে আস্তে আস্তে, এটা আমি অস্বীকার করব না, আমাদের সময়ের শেষের দিকেই হচ্ছে যে এই যে টাকা ইনকাম, সেই টাকাটা পলিটিক্সে খাটার একটা প্রবণতা তৈরি হয়েছিল। যার ফলে রাজনীতিতে একটা অ্যান্টি সোশ্যালদের আধিপত্য এটা তৈরি হয়েছিল তখন। আর সেটাকে পলিটিক্সে ব্যবহার করাটাও একটা অন্যতম কারণ হিসাবে হতো যে এই যে খুনোখুনি বা রাজনীতিতে। আর সেটা হচ্ছে যে অশিক্ষা, হুম মানে শিক্ষার দিক থেকে পিছিয়ে যাওয়া। আস্তে আস্তে এখন ডোমকল সেই জায়গায় আর নেই। হুম আমাদের সময়ে হতো যে এখানে জেনারেল কলেজ হয়েছে, অনেকগুলো হাই স্কুল, জুনিয়র স্কুলকে আমরা হাই স্কুলে উন্নতি করেছি। এখানে গার্লস কলেজ হয়েছে একটা, মুর্শিদাবাদে বহরমপুরের পর এইখানে প্রথম। আহ, এই যে তারপরে বিএড কলেজ, ডিএড কলেজ দেখবেন অসংখ্য ডোমকলে হতো, যে হোমিওপ্যাথি কলেজ, ল কলেজ। হুম যার ফলে আজকে ডোমকলের ছেলেমেয়েরা এই সব ক্ষেত্রে এড়িয়ে চলার চেষ্টা করছে। যার ফলে যে গ্রামগুলোতে একটা সময় এই ধরনের ঘটনা ঘটতো, সেখানকারও আজকে সেই সব গ্রামেরও কিন্তু হায়ার এডুকেটেড ছেলেপুলে, তারা মাস্টার হয়েছে, কেউ কেউ ডাক্তারি চান্স পেয়েছে। এ ফলে আমি মানে খুবই আশাবাদী, আগামী দিনে ডোমকলে এই ধরনের সংস্কৃতি আর থাকবে না। এটা এই ডোমকলের এই মানুষের উন্নতির কিছু ভাগ কৃতিত্ব কি আপনি তৃণমূলকে দেবেন? না, তৃণমূলকে দেব বলতে গেলে আমি একটা কথা বলছি আপনাকে, আহ, ব্যাপারটা তা না। তৃণমূল এমনভাবে হচ্ছে যে ডোমিনেট করেছে বিভিন্ন জায়গাতে, আজকে দাঁড়িয়ে আপনি সিপিএমে আর অ্যান্টি সোশ্যাল খুঁজে পাবেন না। যার ফলে একতরফা যেটা বিরোধটা, মারামারিটা কখন হয়, এই যে আমাদের এখানে যখন গন্ডগোলটা হয়েছে, যখন বেশি বলছেন, তার মানে জানতে হবে বিরোধী স্ট্রং তো। হুম তাহলে বিরোধীদের একটা পরিসর ছিল, আর তৃণমূল যেটা করেছে সেটা বিরোধীদের পরিসরটাকে কেটে দিয়েছে। হুম যার ফলে কি হচ্ছে, এটা এখন একচেটিয়া হয়ে গেছে। মানে যারা এই ধরনের কাজ করতো ডোমকলে, তারা এখন সবাই তৃণমূলে যোগদান করেছে।